প্রিপজিশনের খেল খতম করে দিব আজকের এই টিউটোরিয়ালটা শেষ পর্যন্ত যারা দেখবেন, দেখার পরে শত শত প্রিপজিশনের ব্যবহার আপনি খুব সহজেই করতে পারবেন। মানে একই প্রিপজিশনের শত শত যে ব্যবহার রয়েছে সেগুলো খুব অনায়াসে আপনি আয়ত্ত করতে পারবেন। জাস্ট ভিডিওটা হতে যাচ্ছে একটা অ্যামেজিং, এবং এখানে যতগুলো প্রিপজিশন আমি দিয়েছি এই প্রিপজিশনের ব্যবহার সম্পর্কে একদম একটা ক্লিয়ার কনসেপশন পেয়ে যাবেন। এবং আমি এখানে একটা ডায়াগ্রাম দিয়েছি যেটা খুব খুব বেশি প্রচলিত এবং সর্বজন স্বীকৃত একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামের মাধ্যমে এই প্রিপজিশনের ব্যবহারগুলো আপনাদেরকে একটু দেখাই। দেখুন, আমরা একদম উপর থেকে আসি, অ্যাবভ থেকে আসি। অ্যাবভ, তো অ্যাবভ এই শব্দটার অর্থটা কি? অ্যাবভ বলতে আসলে বেসিক্যালি বোঝায় কোনো কিছুর উপরে। বাট উপরে এটা কেমন? যেমন দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য হেড, বলছে মাথার উপরে ফ্যানটা ঘুরতেছে। এখন অ্যাবভটা না ব্যবহার করে আমরা এখানে কেন ওভার না ব্যবহার করে আমরা এখানে কেন অ্যাবভ ব্যবহার করলাম? কারণ কোনো কিছু উপরে অবস্থান করছে এবং সেটা কোনো কিছুর সাথে লেগে আছে, ঝুলে আছে, কিংবা কোনো কিছুর সাথে অ্যাটাচড আছে, এটা বোঝানোর ক্ষেত্রে আমরা অ্যাবভ ব্যবহার করব। বাট ওভারটা কখন ব্যবহার করব? ওভারটা যখন উপরে কোনো একটা বস্তু আছে বাট ওইটা কোনো কিছুর সাথে অ্যাটাচড না। যেমন দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য রিভার, তো বার্ডটা নদীর উপর দিয়ে যাচ্ছে। তো এই যে বার্ড নদীর উপর দিয়ে উঠতেছে, ওই বার্ডের সাথে কিন্তু কোনো কিছুর অ্যাটাচড নাই। বাট ফ্যানের সাথে কিন্তু সিলিং এর অ্যাটাচড আছে, তাই না? ফ্যানের সাথে মাথার উপরে ফ্যান ঘুরতেছে বাট সেটা কিন্তু সিলিং এর অ্যাটাচড আছে। তো এইটা হলো বেসিক্যালি দুইটা পার্থক্য, যে অ্যাবভ শব্দটা আমরা কখন ব্যবহার করতে পারি, যে যদি কোনো অ্যাটাচমেন্ট না থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হলো ওভার, আর যদি অ্যাটাচমেন্ট থাকে তাহলে অ্যাবভ। আচ্ছা, এবার অনটা কখন ব্যবহার করব? অনটা বেসিক্যালি ব্যবহার করতে হয় কোনো কিছু তল স্পর্শ করে উপরে বোঝাতে। যেমন আমরা এটা একটা বৃত্ত দেখতে পাচ্ছি, তো এই বৃত্তের সাথে দেখুন এখানে লেগে আছে, তল স্পর্শ করছে। তো এই বৃত্তের সাথে যে তল স্পর্শ করে এখানে একটা রেখা আছে, এক্ষেত্রে আমরা অন, মানে টেবিলের উপর একটা গ্লাস আছে, অন দ্য টেবিল, দ্য গ্লাস ইজ অন দ্য টেবিল, গ্লাসটা অন দ্য টেবিল, টেবিলের উপর আছে। তো এই যে টেবিলের পৃষ্ঠের সাথে যে লেগে আছে, অ্যাটাচড অবস্থায় আছে, এক্ষেত্রে আমরা অন ব্যবহার করব। আচ্ছা, এখন টু এবং ফ্রম এই দুইটার প্রিপজিশনের ব্যবহার খুবই সিম্পল। আপনারা যদি একটা বিষয় একটু মনে রাখেন, সেই বিষয়টা হলো আমরা যখন কোনো লেটার লিখি তখন আমাদের দেখবেন টু এবং ফ্রম এই দুইটা কথা কিন্তু আসতে হয়। টু আমরা কখন ব্যবহার করি? মানে যার কাছে লেটারটা যাবে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। আর ফ্রমটা আমরা কখন ব্যবহার করি? যার কাছ থেকে লেটারটা আসছে। মানে আমি যদি আপনাকে লেটার পাঠাই তাহলে আমার কাছ থেকে যাচ্ছে, এটা হবে ফ্রম, এবং আমি যে আপনার কাছে পাঠাচ্ছি সো সেক্ষেত্রে হবে টু। তো এই বিষয়টা যদি মনে রাখতে পারেন তাহলে ফ্রম এবং টু এর ব্যবহার মনে থাকবে। তো এটাই হলো বেসিক্যালি ব্যবহার। তবে এখানে একটা কনফিউশন আছে, সেটা হলো ইনটুর সাথে টু এর পার্থক্য। তো ইনটু এবং টু এটা আবার কখন ব্যবহার করব, এটা আবার একটা কনফিউজিং ম্যাটার। বাট আসলে কনফিউশনের কিছু নাই, আমি সবকিছু ক্লিয়ার করে দেবো, উদাহরণের মাধ্যমে আরো ক্লিয়ার করে দিব। তো টু আমরা জানি কোন একটা বস্তু যদি কোন একটা অভিমুখে থাকে, যায়, সেটা বর্তমান হইতে পারে, অতীত হইতে পারে, ভবিষ্যৎকালে হইতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করব জাস্ট দিকে, অভিমুখে অর্থে। আর ফ্রম হলো যেখান থেকে আসলো, ঠিক আছে? যেমন আই কাম ফ্রম ঢাকা, আমি ঢাকা থেকে আসলাম, বা এখানে জন্মগ্রহণ করার অর্থেও হয়। তো যাই হোক, এটা জাস্ট বোঝানোর জন্য। এখন ইনটুটা কখন ব্যবহার করব? ইনটুটা হলো, মনে করেন এটা একটা মনে করেন যে পয়েন্ট, এটা একটা পিলার। এই পিলার থেকে একটা কিছু যাচ্ছে, এই যে যাচ্ছে, যে বৃত্তের ভিতরে যে প্রবেশ করার যে মুহূর্তটা, এই যে গোল করা রাউন্ড যে অংশটা আছে, এই রাউন্ড করার মুহূর্তটাই হলো ইনটু। রাউন্ড করার মুহূর্তটাই ইনটু। তো এটাই হলো ইনটুর ব্যবহার। আর টুটা মানে ইনটুটা হলো গতিশীল, এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, যে বাইরে থেকে ভিতরে প্রবেশ করতেছে। আর টুটা হলো সেটা কন্টিনিউয়াস হতে পারে, সেটা স্থির হতে পারে, সেটা স্টেবল হতে পারে, সেটা প্রেজেন্ট, ফিউচার, পাস্ট, যে কোনো সময় বোঝাতে পারে। বাট ইনটুটা কিন্তু গতিশীল। আচ্ছা, এবার হচ্ছে আউট অফ। তো আউট অফটা হলো ইনটুর বিপরীত, মানে অনেকটাই ফ্রম এর মতো। মানে ইনটুতে যেমন বাইরে থেকে ভিতরে ঢুকতেছে, আউট অফ হলো এই যে ভিতরে গেল, ভিতর থেকে এবার বাইরে চলে যাওয়া, মানে ভিতর থেকে বাইরে যাওয়া, এক্ষেত্রে হলো আউট অফ। তো আমি এটা উদাহরণের মাধ্যমে দেখাবো। আর থ্রোটা আমরা কখন ব্যবহার করি? থ্রো হলো কোনো কিছুর মধ্য দিয়ে যাওয়া, মানে আমি যে বৃত্তর মধ্য দিয়ে যে রেখাটা চলে গেল এটা হলো থ্রো। তাহলে এই যে বৃত্ত থেকে যেই মুহূর্তটা বের হয়ে যাচ্ছে রেখাটা, তখন আমরা এখানে ব্যবহার করব আউট অফ, ঠিক আছে? আর এই যে প্লার থেকে যে
রেখাটা যাচ্ছে এই জায়গাটাকে আমরা বলতেছি ইনটু। আচ্ছা, এবার আউট এবং আউটসাইড। আউট এবং আউটসাইডের ভিতরে পার্থক্য হলো, আউট হলো সাধারণভাবে কোনো কিছু বাইরে, যেমন আমরা যদি বলি হি ওয়েন্ট আউট, মানে সে বাইরে গেল, সাধারণভাবে সে বাইরে গেল। বাট যদি আমরা আউটসাইডের কথা বলি তাহলে হি স্টুড আউটসাইড দ্য রুম, সে রুমের বাইরে দাঁড়িয়েছিল, মানে একটা নির্দিষ্ট জায়গার বাইরে, নির্দিষ্ট সীমানা, বাউন্ডারি। যেমন খেলা করার ক্ষেত্রে, যেমন ফুটবল কিংবা ক্রিকেট খেলার ক্ষেত্রে যে বাউন্ডারিটা থাকে, ওখানে প্লেয়ার ছাড়া তো কেউ প্রবেশ করতে পারে না। তো বাইরের যদি কোনো একটা অডিয়েন্স যদি ভিতরে ঢুকে যায়, বা যদি কোনো একটা ব্যক্তি যদি ভিতরে ঢুকে যায় যার পারমিশন নাই, তাহলে সেই ব্যক্তিকে যে বাইরে পাঠানো হলো একটা নির্দিষ্ট সীমানার ভিতরে, এটা হলো মূলত আউটসাইড। তো এটার উপর আমি আরো বিস্তারিত আলোচনা করেছি একটি ফুল টিউটোরিয়ালে, তো আপনারা চাইলে কিন্তু একটা সেপারেট টিউটোরিয়ালে এটা আলোচনা করছি, সেটা কিন্তু দেখে নিতে পারেন। আন্ডার এবং বিলো, মানে আন্ডার এবং বিলো বলতে নিচে বোঝানো হয়। তো এটা আসলে এই অ্যাবভ এবং ওভারের বিপরীত, আন্ডার এবং বিলো। তবে দুইটা শব্দের ভিতরে পার্থক্য আছে। পার্থক্য হলো, আন্ডারটা হলো কোনো একটা কাভারের নিচে কোনো কিছুর অবস্থান, যেমন আন্ডার দ্য টেবিল, মানে টেবিলের নিচে। বাট বিলোটা যখন বলা হয় তখন ওইটার আসলে কোনো কাভারের নিচে না, সেটা জাস্ট নিচে বোঝায়। জাস্ট নিচে বলতে হিজ র্যাঙ্ক ইজ বিলো মাইন, বলছে তার র্যাঙ্কটা আমার র্যাঙ্কের নিচে অবস্থান। তো এই জাতীয় আর কি অর্থ বোঝাতে বিলোটা ব্যবহৃত হয়। তো এখানে এই যে ইনের যে ব্যবহারটা আছে, এটা কিন্তু আমরা ভুলে গেছিলাম। ইনটা আসলে কোনো কিছুর ভিতরে বোঝাতে, মানে কোনো কিছুর ভিতরে কোনো কিছু। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে থ্রো থ্রো থ্রো, থ্রো তো কোনো কিছুর ভিতরে বোঝাতে ব্যবহৃত হয় না। থ্রোটা বেসিক্যালি কোনো কিছুর ভিতর দিয়ে যাওয়া অর্থে ব্যবহৃত হয়। যেমন আমি এই রশ্মিটা দিয়ে কিন্তু দেখালাম যে রশ্মিটা বাইরে থেকে এই এই যে বৃত্তটা আছে, বৃত্তর ভিতর দিয়ে বাইরে চলে যাও, তখন আমরা ওখানে ইন ব্যবহার করবো না। আর ইনটা হলো অবস্থান, ভিতরে অবস্থান বোঝাতে কিন্তু ইন ব্যবহার করা হয়। তো আমরা এবার যাব হলো রিয়েল এক্সাম্পলে। এক্সাম্পলের মাধ্যমে আমরা কিছু বিষয় দেখব। আমরা প্রথমে দেখছিলাম অ্যাবভ। তো অ্যাবভ প্রিপোজিশনটা আমরা জানি যে তোয়াল স্পর্শ না করে উপরে একটা স্থির অবস্থাকে বোঝাচ্ছে। যেমন আমরা এই উদাহরণটা দিয়েছিলাম, দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবভ দ্য টেবিল, বলছে ফ্যানটা টেবিলের উপরে ঝুলতেছে। তো একটা ফ্যান সেটা একটা টেবিলের উপরে, মানে কোনো কিছুর সাথে অ্যাটাচড করে আছে। তো এটা হলো মূল বিষয় অ্যাবভ ব্যবহার করার ক্ষেত্রে। বাট আমরা যখন আন্ডার ওভার ব্যবহার করব, তখন তোয়াল স্পর্শ না করে কোনো কিছু গতিশীল অবস্থা বা কোনো কিছুর সাথে অ্যাটাচড নাই এমন কোনো কিছুকে বোঝাতে আসলে ওভার ব্যবহার করব। যেমন দ্য বার্ড ফ্লিউ ওভার দ্য রিভার। এখন এই যে বার্ডটা নদীর উপর দিয়ে যে উঠতেছে, এটা তো নিশ্চয়ই কারোর সাথে অ্যাটাচড করা না, এবং সেটা উঠতেছে, একটা গতিশীল অবস্থায় আছে। তো এক্ষেত্রে আমরা ওভার ব্যবহার করব। আর ওয়ানটা কখন ব্যবহার করব, যেমন খুব কমন প্রচলিত অন দ্য ডেস্ক বা অন দ্য টেবিল। তো এই ক্ষেত্রে আমরা অনটা কিন্তু ব্যবহার করতে পারি, মানে কোনো কিছু তোয়াল স্পর্শ করে লেগে আছে। আর টুটা যেটা বললাম আর কি, কোনো অভিমুখে যাওয়া বা কোনো অভিমুখ বা কোনো একটা দিক বুঝাতে, যেটা আমি লেটার দিয়ে একটু আগেই আর কি বুঝালাম। তো এটা ক্ষেত্রে আমরা টু ব্যবহার করি। যেমন শি ইজ গোয়িং টু স্কুল, মানে সে স্কুলে যাচ্ছে, তো স্কুলের দিকে যাচ্ছে। তবে এটাতে সবসময় গতিশীল হওয়া লাগবে বিষয়টা এমন না, গতিশীল হওয়া লাগবে ইনটু ব্যবহারের ক্ষেত্রে, যে ব্যবহারটাই আমরা আসবো। তো ফ্রম যেটা বললাম, কোথাও থেকে আসা, হি কাম ফ্রম ঢাকা ইয়েস্টারডে। যখন বলা হচ্ছে যে ঢাকা ইয়েস্টারডে, তো এইখানে ইয়েস্টারডে একটা বিশেষ তাৎপর্য আছে। যেমন যদি বলা হতো যে আই কাম ফ্রম ঢাকা, মানে আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, অর্থ দিত। বাট যখন বলা হচ্ছে যে আই কাম ফ্রম ঢাকা ইয়েস্টারডে, আমি গতকাল ঢাকা থেকে এসেছি, ওই ইয়েস্টারডের কারণে কিন্তু এখানে এই কাম দেওয়ার জন্মগ্রহণ না বুঝে এটা কিন্তু একটা আশা অর্থ প্রকাশ করছে। তো আউট যেটা বললাম, যে সাধারণভাবে কোনো কিছু বাইরে অবস্থান করার ক্ষেত্রে আউট ব্যবহৃত হয়। আচ্ছা, আউটটা একটু দেখুন, দ্য চিলড্রেন আর আউট নাও, বলছে শিশুরা এখন বাইরে আছে। ইনটা দেখুন, দ্য কিজ আর ইন দ্য ব্যাগ, বলছে চাবিগুলো এখন কোথায় রয়েছে, ব্যাগে রয়েছে, ইন দ্য ব্যাগ। আমরা আরো কিছু প্রিপোজিশনের ব্যবহারটা দেখি। থ্রোর ব্যবহারটা আমি একটু আগেই বললাম, দ্য ট্রেন পাস থ্রো দ্য টানেল, বলছে ট্রেনটা থ্রোর টানেলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। আর আউটসাইডের ব্যবহারটা আমি একটু আগেই বললাম, হি ইজ ওয়েটিং আউটসাইড দ্য অফিস। এখানে মেইন ফ্যাক্ট বা ফোকাস করতে হবে যে পয়েন্টটাতে, সেটা হলো দ্য অফিস। মানে আউট এবং আউটসাইডের ভিতরে পার্থক্য যদি আপনি আইডেন্টিফাই করতে চান, ডিফারেন্সিয়েট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফোকাস করতে হবে দ্য অফিসের দিকে। কারণ দ্য অফিস এটাই হলো সেই নির্দিষ্ট একটা ফ্যাক্ট বা নির্দিষ্ট একটা থিংস যেটার বাইরে অবস্থান বোঝাবে। আর নর্মাল আউটের ক্ষেত্রে কোনো কিছু লাগবে না, আপনার সাধারণভাবে বাইরে বোঝাতে আপনি আউট ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ইনটু ক্ষেত্রে যেটা আর কি বললাম, যে কোনো কিছুর বাইরে থেকে ভিতরে প্রবেশ করা। তো ওই যে আপনার ডায়াগ্রামে যে জায়গাটা আর কি ফোকাস করা, দ্য ক্যাট জাম্পড ইনটু দ্য বক্স,
বলছে দ্য ক্যাট জাম্প ইনটু দ্য বক্স, বিড়ালটা বক্সের মধ্যে কি করলো, লাফ দিল। তো ওই যে মুহূর্ত আসলে বক্সের ভিতরে ঢুকবে ওই মুহূর্তটাকে আসলে বলা হচ্ছে ইনটু। এখন অনেক সময় আমরা একটা ওয়ার্ড ব্যবহার করি, সেটা হলো এন্টার ইনটু। তো যেমনটা আমরা এমনটা বলি যে দ্য ম্যান এন্টার ইনটু দ্য রুম, না এইটা কিন্তু কখনো করা যাবে না। দ্য ম্যান এন্টার ইনটু দ্য রুম কিন্তু হয় না। ইন্টারের পরে যখন ইনটু ব্যবহৃত হয় তখন এটা আসলে একটা চুক্তিকে বোঝায়, তখন এটা একটা চুক্তি অর্থ দেয়, ঠিক আছে। তো সাধারণভাবে দ্য ম্যান এন্টার দ্য রুম, নট এন্টার ইনটু দ্য রুম। এই পার্থক্যটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম এই ইন্টার ইনটু কখন হবে আর কখন ইন্টারের পরে ইনটু হবে না, এই পার্থক্যটা থেকে কিন্তু প্রশ্ন আসে। সো মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আউট অফ, যেটা আমি একটু আগে বলছিলাম যে আউট প্রিপোজিশন প্রকৃতপক্ষে প্রিপোজিশন না, এটা অ্যাডভার্ব এবং এটা ভার্বের পরে আউটটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হয়। বাট আউটটাকে যদি প্রিপোজিশন হিসেবে ব্যবহার করা হয় তখন সেটা আউট অফ হিসেবে ব্যবহার করতে হয়। হি অফ আউট অফ দ্য রুম, বলছে সে রুমের বাইরে হাঁটছে, মানে এটা গতিশীল কোনো একটা অবস্থাকে বোঝাচ্ছে। আর আন্ডার যেটা বললাম কোনো একটা কাভারের নিচে থাকবে, আর বিলো হলো কোনো তল স্পর্শ করবে না বা তার উপরে কোনো কভার থাকবে না। যেমনটা আমরা এখানে বলছি হিজ মার্কস আর বিলো এভারেজ, বলছে তার মার্কটা ছিল গড়ের নিচে। তো এটাই হলো বেসিক্যালি প্রিপোজিশনগুলোর মধ্যে পার্থক্য। যদি ভিডিওটা এখনো কারোর ভিতরে বিন্দুমাত্র কনফিউশন থাকে প্রয়োজনে আবার দেখুন, আশা করি আপনাদের কনফিউশন নাই। তারপরেও যদি থাকে আবার দেখুন, কারণ খুবই সূক্ষ্ম পার্থক্য, খুবই সূক্ষ্ম। আউট ভার্সেস আউটসাইড, ওভার ভার্সেস অ্যাবভ, বিলো ভার্সেস আন্ডার। তো এই যে পার্থক্যগুলো, থ্রো, ইন, ইনটু, ফ্রম, তো এই পার্থক্যগুলো কিন্তু খুবই সূক্ষ্ম। সো আপনাকে খুব সূক্ষ্মভাবে বিষয়টা বুঝতে হবে। আপনারা যারা আমাদের কোর্সে ভর্তি হতে যাচ্ছেন, আমাদের কাছে এই মুহূর্তে জব কোর্স এবং অ্যাডমিশন কোর্স, বিশেষত যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য যে অ্যাডভান্স প্রিপারেশনের জন্য, অ্যাডমিশনের জন্য যদি অ্যাডভান্স প্রিপারেশন নিতে চান তাহলে তাদের জন্য কিন্তু অ্যাভেলেবেল কোর্স রয়েছে। যারা কোর্সে ভর্তি হতে আগ্রহী আমাদেরকে মেসেজ করতে পারেন। অবশ্যই আমাদের ইনস্ট্রাক্টর প্যানেলদের গাইডলাইনগুলো যদি আপনি ফলো করেন আপনার ফাউন্ডেশনটা যেমন স্ট্রং হবে, একই সাথে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবেন, কারণ আমাদের কাছে রয়েছে বেস্ট ম্যাটেরিয়াল এবং বেস্ট টিউটোরিয়াল।